আপনাদের সকলকে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা সকলেই চন্দ্রায়ন-2 অভিযান সম্পর্কে জানি। এই সম্পর্কে কিছু জানা অজানা তথ্য দিতে আমরা আজকে একটা ছোট্ট আলোচনা সভার আয়োজন করেছি ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের পক্ষ থেকে। এই আলোচনা সভাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার দেবজিৎ চ্যাটার্জি, যিনি ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের গবেষক, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অধিকর্তা ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের প্রফেসর সন্দীপ চক্রবর্তী। চলুন আমরা শুনে নিই যে তাদের আলোচনাতে কি বেরিয়ে আসছে। এটা আমাদের এই চাঁদ নিয়ে এত কৌতূহল কেন? যে প্রাচীন যুগ থেকে আমরা দেখে আসছি যে চাঁদ প্রতিদিনই ওঠে এবং চাঁদ আস্তে আস্তে বড় হয়, ছোট হয়, পূর্ণিমার সময়তে অন্ধকার জায়গা আলো ভরে যায়। কাজেই ন্যাচারালি যখন মহাকাশ গবেষণায় মানুষ যখন ধীরে ধীরে চাষবাস স্টেজ থেকে উঠে এসে যখন মহাকাশ গবেষণা করার মতো একটা সময় এলো মানুষের, যে এখন আমার একটু মহাকাশ গবেষণা করি, ন্যাচারালি প্রথম চিন্তা ভাবনা আসবে চাঁদকে নিয়ে। কারণ আগে বহুকাল আগে 20,000 বছর আগে মানুষ হান্টার গ্যাদারার ছিল, তারা অধিকাংশ সময়তেই ব্যয় করত চাষবাস করতে কিংবা জন্তু জানোয়ার কোনো মতে মেরে গুহাতে বাস করে এই সমস্ত। কিন্তু পড়াশুনো করার সময় ছিল না। পড়াশুনো করার সময় যখন ধীরে ধীরে আসতে শুরু করলো, যখন দেখা গেল যে একটা সোসাইটি তৈরি হলো ইত্যাদি, তখন প্রথম অবজেক্ট তাদের কাছে ইন্টারেস্ট হলো কিন্তু চাঁদ। এবং চাঁদটা দেখতে হবে যে মাইথোলজিতে সমস্ত দেশেই, এবং গ্রিকেও আছে, ব্রিটিশ ইংল্যান্ডে থেকে শুরু করে সমস্ত দেশেই চাঁদকে কিন্তু ধরা হয় ফিমেল হিসেবে, ফিমেল গডেস গডেস হিসেবে, এবং সূর্যকে ধরা হয় মেল হিসেবে, এবং তারা দুজনে ভাই বোন এইভাবেই ধরা হয়। এবং চাঁদের এই যে প্রবলেম হচ্ছে যে সূর্য অ্যাপোলো, চাঁদ হচ্ছে আর্টেমিস, এরকম গ্রিক মাইথোলজিকেও আছে। ইন্ডিয়ায় একমাত্র ওয়ান অফ দি অ্যামং অল দি ম্যাথোলজিস যে খুব রেয়ারলি যে চাঁদকে আমরা কিন্তু পুরুষ হিসাবে দেখি। হ্যাঁ, এবং চাঁদের নাম হচ্ছে সোম, এবং তার থেকে সোমবার নাম হয়েছে। আচ্ছা, এবং চাঁদের কলা পরিবর্তন হয়। কলা পরিবর্তনে যে সমস্ত মানুষরা চাঁদের সঙ্গে চাঁদের মতো করে বাড়ে কমে, যাদের মানসিক ভাবনা, তাদেরকে আমরা লুনাটিক বলি, পাগল বলি। এই চাঁদ থেকে এসেছে। ফলে চাঁদ আমাদের খুব পরিচিত এবং আমাদের সঙ্গে সবসময়তেই আছে। এবং এতে পর্যন্ত শ্রীকৃষ্ণ মহাভারতে পর্যন্ত উনি বলেছিলেন যে আমি যে সমস্ত নক্ষত্র আছে, নক্ষত্রানাম অহম শশী, নক্ষত্রদের মধ্যে আমি শশী। অর্থাৎ কিনা শশীকে, চাঁদকে ধরা হচ্ছিল একটা তারা, এবং তারার মধ্যে আমি হচ্ছে এত সুন্দর, এত উজ্জ্বল, অথচ চোখ ধাঁধিয়ে যাচ্ছে না, কাজে আমি শশী। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, সমস্ত দেবতাদের মধ্যে আমি বিষ্ণু, কিন্তু তারাদের মধ্যে আমি শশী। কাজে এই যে এটা হিন্দু ফিলোসফিতে, হিন্দু মাইথোলজিতে কিন্তু চাঁদ প্রচুর স্থান রোল প্লে করে, এবং ন্যাচারালি আমরা চাঁদ সম্পর্কে খুব উৎসাহিত। আচ্ছা, এই চাঁদ নিয়ে অন্যান্য দেশ যেমন রাশিয়া, ইউএসএ, এদের বড় আবিষ্কার কি ধরা যেতে পারে? এরা কি আবিষ্কার? যখন চাঁদে যাওয়া শুরু হলো 1959 সালে, এরকম একটা সময়তে, সেই সময়তে কিন্তু রাশিয়ার সঙ্গে আমেরিকার খুব কোল্ড ওয়ার চলছে। হ্যাঁ, যেটাকে আমরা ঠান্ডা যুদ্ধ বলি। সেই সময়তে দুজনেই চেষ্টা করছে কি করে খুব ডমিনেন্ট হতে হয় স্পেস এতে। এবং আমরা জানি যে স্পুটনিক 4 অক্টোবর 1957 সালে যখন স্পুটনিক ছাড়লো রাশিয়া, সেই সময়তে কিন্তু যুদ্ধটা শুরু হয়ে গেল। আমেরিকা ন্যাচারালি খুব টেনশনে পড়লো, কারণ তারা প্রথম যেতে পারলো না। ফলে তারা খুব শিগগিরই উইদিন 59-এর মধ্যে সোভিয়েত রাশিয়া পাঠালো 60, আমার যত মনে পড়ছে 66-এর মধ্যে অলরেডি চাঁদে ল্যান্ড করতে শুরু করেছে ল্যান্ডাররা। ফলে এই যে প্রচুর উইদিন 4-5 বছরের মধ্যে, নাসা তৈরি হওয়ার 4-5 বছরের মধ্যেই কিন্তু অলরেডি চাঁদে যাওয়া শুরু হয়ে গেছে। সেখানে ভারতবর্ষ প্রায় 50 বছর পরে, নাসা ইসরো তৈরি হওয়ার প্রায় 50 বছর পরে ভারতবর্ষ গেছে 2009 সালে। এবার অন্যান্য দেশ সেই সময়তে মেন উদ্দেশ্য ছিল থোরিয়াম, ইউরেনিয়াম, এই টাইপের, প্লুটোনিয়াম, এই টাইপের কোনো কিছু চাঁদ থেকে পাওয়া যায় কিনা, যারা চাঁদকে দখল করতে পারবে তারা পৃথিবীকেও দখল করবে। আরও একটা প্রবলেম ছিল হচ্ছে যে প্রাণ, যে
পৃথিবীতে যে প্রাণ আছে চাঁদেও প্রাণ আছে কিনা। চাঁদে, সেই কারণে চাঁদে যারা প্রথম গিয়েছিল তাদেরকে আমরা কোয়ারেন্টাইন করে রেখে দিতাম, যে বাই চান্স যদি ওরা জীবাণু টিবাণু সঙ্গে করে নিয়ে আসে। ফলে এই সময়তে আমাদের মানসিকতা পুরোপুরি অনেক বেশি ইম্যাচিওর ছিল। আর 2 নম্বর হচ্ছে চাঁদের একটা থিওরি ছিল যে পৃথিবীর সঙ্গেই চাঁদটা একই সঙ্গে তৈরি হয়েছে। সেই সময়তে আমরা জানতাম, বাচ্চা বয়সে আমরা যখন বড় হয়েছি আমরা জানতাম পৃথিবী আর চাঁদ একই সঙ্গে তৈরি হয়েছে, আটলান্টিক ওশনটা চাঁদেরই খাবলে বেরিয়ে যাওয়া অংশ, এই সমস্ত গল্পগুলো পড়েছি। কিন্তু এই অ্যাপোলো মহাকাশযান যাওয়ার পর থেকে, ওখানকার পাথর টাথরগুলো স্টাডি করার পর থেকে লোকে বুঝতে পারলো যে চাঁদের সৃষ্টির রহস্যই পুরোপুরি পাল্টে গেছে। ফলে প্রচুর জ্ঞান হয়েছে ওখানে যাওয়ার পর থেকে। মানে চাঁদ কী করে তৈরি হলো তো বটেই, পৃথিবীর ইতিহাস প্লাস সৌরজগতের ইতিহাস এবং ইন জেনারেল সারা বিশ্বে অন্যান্য জায়গাতে যে প্ল্যানেট এবং তাদের সহযোগী চাঁদের ইতিহাস, অনেকখানি আমাদের জ্ঞান বেড়ে গেছে এই সমস্ত চাঁদের মিশনের জন্য। আমরা দেখতে পাচ্ছি মানে প্রথম দিকে যে চাঁদের নিয়ে যে মিশনগুলো হয়েছিল, পরে মানে অনেকদিন পরে হয়েছে, মানে প্রায় একটা 30-40 বছরের একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা কেন? এই যে বললাম যে কোল্ড ওয়ার যখন হয়েছিল সেই সময়তেও মানুষের ধারণা ছিল যে সেখান থেকে আমরা ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম ইত্যাদি পাবো। এখন ন্যাচারালি এই এতগুলো মিশন পাঠানোর পরে 75, 76 এই সমস্তগুলোতে রাশিয়া এবং আমেরিকা গেছে, এতগুলো মানুষজনকে পাঠিয়েছে বহু অর্থ ব্যয় করে। দেখা গেল যে এখানে মোস্টলি বালি জাতীয় আছে, মানে এর মধ্যে কোনো রকম রিচ মিনারেল এত কিছু নেই যে পৃথিবীতে নিয়ে আসার মতো, কিংবা দ্যাট কস্ট, যে খরচটা হচ্ছে সে খরচটা উঠে আসবে না যদি এই ধরনের পাথর টাথরকে পৃথিবীতে নিয়ে আসা যায়। ওরা একবারে 300-400 কিলোগ্রাম করে পাথর নিয়ে এসেছে বোঝার জন্য, প্রচুর খরচ করেছে। এবং আমরা জানি যে মহাকাশে 1 কিলোগ্রাম নিয়ে যাওয়া মানে কিন্তু প্রায় 1 কোটি টাকা খরচ। ফলে এই জিনিসগুলো প্রচণ্ড খরচ সাপেক্ষ জিনিস, কিন্তু ওরা নিয়ে এসছে প্রচুর রিস্ক করে। রিসেন্ট যে ইন্টারেস্ট আবার শুরু হয়েছে সেটা হলো যে মানুষের এখন প্ল্যানটা পুরো পাল্টে গেছে, যে আমরা এখন মিশন, আমরা ওখানে কলোনি করতে পারি কিনা, আমরা চাঁদ থেকেই আমার মহাকাশে অন্যান্য জায়গায় যেতে পারি কিনা। কারণ চাঁদের গ্র্যাভিটি খুব অল্প, সেখান থেকে রকেট ছাড়তে সস্তা, প্লাস আবার চাঁদই তো আমাদের একটা স্যাটেলাইট। আবার আর্টিফিশিয়াল স্যাটেলাইট পাঠানোর মানেটা কি? অর্থাৎ কিনা চাঁদ একটা স্যাটেলাইট বিনা পয়সায় পাওয়া গেছে, সেইখানে তুমি শুধু গিয়ে যন্ত্রগুলোকে রেখে এসো, সেই যন্ত্র দিয়ে মহাকাশ গবেষণা করো। যেমন করে একটা স্যাটেলাইটে আমরা নানা রকম পেলোড জুড়ে দিই, চাঁদের গায়ে বিভিন্ন পেলোড রেখে আসি, তাহলেই আমাদের কাজটা সহজ হবে। প্রবলেম অনেক আছে, সবসময়তেই ভালো মানে মানুষ যা করতে চায় সবগুলো যে মানে সহজ তা না। চাঁদে যেমন রেগোলিথ বলে একটা ডাস্ট আছে, সেই ডাস্ট সবসময়তেই যন্ত্রপাতির উপর পড়ে যন্ত্রগুলোকে ঢেকে দেবে। বা অ্যাস্ট্রোনটরা যখন হেঁটে বেড়ায় তাদেরও গায়ে এমন সমস্ত পাউডার গিয়ে লেগে যায়, সে যে অ্যাস্ট্রোনট যে সমস্ত ড্রেসগুলো পরে সেই ড্রেসগুলোকে আর পরে নাড়ানো যায় না। এবং সেই পাউডারের সাইজ কিন্তু আমাদের দেশীয় যে পাউডারগুলো আমরা মাখি তার তুলনায় অনেক ফাইন। ফলে এই রেগোলিথ যেহেতু যন্ত্রের উপর গিয়ে পড়বে, সেই রেগোলিথকে রেগুলার পরিষ্কার করতে হবে। প্লাস চাঁদের আরেকটা প্রবলেম হলো 14 দিন ধরে সূর্যকে, চাঁদের যে কোনো একটা জায়গা থেকে 14 দিন কন্টিনিউয়াস সূর্যকে দেখা যায়। এটা যেমন ভালো পজিটিভ আছে, নেগেটিভ আছে। পজিটিভ কি, যে সোলার সেল কন্টিনিউয়াসলি যে পাওয়ার জেনারেট করতে পারবে 14 দিন ধরে, কিন্তু পরের 14 দিন ঘোর অমাবস্যা, ওই জায়গাটাই পরের 14 দিন ধরে কিন্তু 1 ফোঁটা আলো আসবে না। পৃথিবীর মতো না যে কয়েক ঘন্টা পর পর আলো আর আধার আসছে। ফলে এই সমস্তগুলোকে মানুষ বুঝতে পেরেছে, এগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারবো, এই সমস্ত যা যা অসুবিধাগুলো হচ্ছে হ্যান্ডেল করতে পারবো। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চাঁদের জল। প্রথমবার যে অ্যাপোলো মহাকাশটা গিয়েছিল সেখানে কিন্তু চাঁদের জল পেয়ে কিছুই পাওয়া যায়নি। চাঁদের জল যে আছে জানাই যায়নি, উত্তরটাই পাওয়া যায়নি, কারণ ওর মোস্টলি ইকুয়েটোরিয়াল প্লেনের দিকে গিয়েছিল, উত্তরটাই পাওয়া যায়নি। যখন চন্দ্রযান-1 যখন গিয়েছিল 2009-এ, ওরা তখন দেখলো যে বেশ কিছু লাইন পাওয়া গেছে, যে চাঁদের লাইন বলে মানে জলের লাইন বলে মনে হচ্ছে। সায়েন্স পত্রিকাতে আর্টিকেলও বেরিয়েছিল। তারপরে নাসা মুন মিনারোলজি ম্যাপার বলে যে যন্ত্রটা গিয়েছিল নাসার, সেইটা দিয়ে অ্যাবসলিউটলি প্রমাণ হয়েছে যে চাঁদের যে সমস্ত ক্রেটার আছে সাউথ পোলের দিকে, সেখানে এমন জায়গাতে জল জমে আছে -150 ডিগ্রি টেম্পারেচারে, হ্যাঁ, কয়েকশো মিলিয়ন টনস, যে যারা সূর্যের আলো জন্ম থেকে দেখেইনি, মানে চাঁদটা সলিডিফাইড হয়ে যাওয়ার পর থেকে সেই যে বরফ জমে আছে, সে বিশাল জলের একটা পাওয়া গেছে, একটা খনি পাওয়া গেছে।
সেই জল যে কত ইউজফুল তার কারণ হচ্ছে আমরা যে সমস্ত রকেটের যে ফুয়েলগুলো ইউজ করি সেই রকেটের ফুয়েল কিন্তু সব হাইড্রোজেন আর লিকুইড হাইড্রোজেন লিকুইড অক্সিজেন, তারাই যখন আবার জলে পরিণত হয় তারাই প্রোপেল করে রকেটটাকে নিয়ে যায়। ফলে আমার যদি জল আছে ওখানে, তাহলে আমি ওখান থেকে নতুন রকেট ছাড়তে পারবো, বেঁচে থাকতে তো পারবো। ইলেকট্রোলিসিস করে আমি জল থেকে অক্সিজেন বার করলাম, সেই অক্সিজেনে বেঁচে রইলাম, আবার অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন মিলিয়ে দিয়ে আমি নতুন পেলোড নতুন ইনস্ট্রুমেন্ট তৈরি করে ওখান থেকে আমি আরও মহাকাশ আরও দূরের দূরের প্ল্যানেটে কিংবা এমনকি নিয়ারেস্ট তারাতে পর্যন্ত পাঠাতে শুরু করবো। ফলে চাঁদ এটা একটা ফার্স্ট স্টেপ, এটা করতেই হবে। কস্তুরী রঙ্গন কিছুদিন আগে একটা ভালো কথা বলছিলেন যে আমরা চাঁদে গিয়ে কি উপকার হবে সেটা বড় কথা না, কিন্তু চাঁদে না গিয়ে কি আমরা থাকতে পারবো? মানে আমরা কি ক্যান উই অ্যাফোর্ড নট টু গো টু দি মুন? চাঁদে আমাদেরকে যেতেই হবে যদি মহাকাশে আমাদের ইমপ্রিন্ট রাখতে হবে। অ্যাপোলো মিশনের পর থেকে মানে চাঁদ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কী রকম পরিবর্তন হয়েছে? অ্যাপোলো মিশনে যাওয়ার আগে আমাদের কি দৃষ্টিভঙ্গি ছিল সেটা মোস্ট ইম্পর্টেন্ট। আগে আমরা জানতাম যে চাঁদ আর পৃথিবী একই সঙ্গে তৈরি হয়েছে মহাকাশে, যেমন সোলার সিস্টেমের সময়তে। অ্যাপোলো মিশন গিয়ে দেখতে পেল যে পৃথিবীর যা ডেন্সিটি, যা ঘনত্ব, তার তুলনায় চাঁদের ঘনত্ব অনেক কম। এটা যদি 5.5-এর মতো হয় তো ওটা 3.25-এর মতো। এটা এই ডিফারেন্স ইন ডেন্সিটিটা খুব ইম্পর্টেন্ট, কারণ পৃথিবীর যে বাইরের দিকে যে বালি, সে বালির যা ডেন্সিটি দেখা গেল চাঁদের তাই ডেন্সিটি। অর্থাৎ কিনা মানুষ বুঝতে পারলো যে চাঁদটা ডেফিনেটলি তৈরি হয়েছে পৃথিবীর সঙ্গে মঙ্গল গ্রহের মতো একটা গ্রহ এসে ধাক্কা মেরে পৃথিবীর ওপর থেকে বেশ খানিকটা ম্যাটার তুলে নিয়েছে খাবলে, সেই খাবলানো ম্যাটার বেশ খানিকটা উঁচুতে গিয়ে আবার জড়ো হয়ে চাঁদে পরিণত হয়েছে। এই যেহেতু ওপরের ম্যাটারটা জড়ো হয়েছে সেই জন্য ডেন্সিটিটা অনেক কম, এবং এই ঘটনাটা ঘটেছে পৃথিবী সৃষ্টির প্রায় 20 থেকে 100 কোটি গুণ, 20 থেকে 100 মিলিয়ন বছর পরে। এবং আমরা ধরে নিই যে সূর্য তৈরি হয়েছে 460 কোটি বছর আগে, চাঁদের সৃষ্টি সেরকম 450-440 কোটি। অর্থাৎ পৃথিবী তৈরি হয়ে সেটেল করে যাওয়ার ঠিক পরেই চাঁদটা তৈরি হয়েছে। এবং চাঁদের খুব ছোট্ট একটু কোর আছে, পৃথিবী মানে লোহার কোর আছে, কিন্তু পৃথিবীর তুলনায় খুবই ছোট। এটা একটা বিশাল চেঞ্জ আমাদের চাঁদ সম্পর্কে। আরেকটা হচ্ছে যেমন জার্মস, আগে আমরা ভাবতাম চাঁদে বোধহয় প্রাণ আছে, ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো সব ঘুরে বেড়াচ্ছে। অ্যাপোলো মহাকাশ যাত্রীদেরকেও মানে যারা নেমেছিল অ্যাস্ট্রোনট তাদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছিল, আসার পরে কোয়ারেন্টিন করে রাখা হয়েছিল। পরে দেখা গেল যে চাঁদে প্রাণের কোনো অস্তিত্ব নেই, কোনো বাতাস নেই, কোনো প্রাণ নেই, হ্যাঁ, একটা রুক্ষ একটা মরুভূমির মতো জায়গা। আচ্ছা, আমরা অ্যাপোলো মিশন থেকে এত কিছু জেনেছি মানে চাঁদের সৃষ্টি রহস্য এইসব ব্যাপারে। তো এখন যে আমরা নতুন মিশন পাঠাচ্ছি চাঁদে, তো আমরা নতুন কি এক্সপেক্ট করছি জানার এগুলো থেকে? প্রথমত জানার কোনো শেষ নেই, ফলে কিছু আমরা অলরেডি জেনে এসেছি মানে যে আর কিছু জানার নেই সেটা ঠিক না। আমাদের প্রথম কথা, যে সমস্ত মিশনগুলো এর আগে গেছে সেগুলো মোস্টলি ইকুয়েটোরিয়াল প্লেনের উপরে গেছে, এবং তার উত্তরের গোলার্ধেই ম্যাক্সিমাম গেছে, ইকুয়েটোরিয়াল প্লেনের কাছাকাছি ম্যাক্সিমাম গেছে। ভারতবর্ষ যে মিশনটা করতে চাইছে সেটা দক্ষিণ গোলার্ধে সাদার্ন পোলের কাছাকাছি 70 ডিগ্রি সাউথে, এবং সেইখানে জলের পরিমাণ প্রচুর, সেই জায়গাতে এ পর্যন্ত কেউ যায়নি। সেখানে সূর্যের আলো প্রচণ্ড অল্প গিয়ে পৌঁছবে বলে বরফ একদম প্রচুর রয়েছে। কলোনি যদি করতে হয় তাহলে এ পর্যন্ত অলমোস্ট সার্টেন যে আমরা ওই চাঁদের যে সাদার্ন পোলের কাছটাতেই আমরা বেছে নেব কলোনি করার জন্য। আচ্ছা, আর যেগুলো জানা যায়নি সেগুলো হচ্ছে চাঁদের মধ্যে ওপরে সারফেসটা শুধু জানা গেছে, কিন্তু চাঁদের মধ্যে ভেতরে কি আছে, সাইসমোলজি, মনে করুন চাঁদের মধ্যে যে স্ট্রাকচারটা যদি জানতে হয়, চাঁদের মধ্যে যে ভূমিকম্প আমরা যেমন বলি তেমনি চন্দ্রকম্প হতে পারে। সেই চন্দ্রকম্পের হিসেব নিকেশগুলো আমাদের জন্য এবার যেন সাইসমোমিটার যেমন যাচ্ছে। ফলে এগুলো যদি না জানা যায় যে ভূমিকম্প কি করে হচ্ছে চাঁদের গায়ে, তাহলে কিন্তু চাঁদের ইন্টারনাল স্ট্রাকচার বোঝা যাবে না। ফলে সেগুলো ইম্পর্টেন্ট। প্লাস চাঁদের সবচেয়ে বড় ব্যাপার হলো জলের পরিমাণটাকে ভালো করে নির্ধারণ করা। আরও চ্যালেঞ্জের বিষয় কি না, ইন্ডিয়া প্রথমবারের জন্য যাচ্ছে ভারতবর্ষ, কাজে তার নিজস্ব অভিমান আছে, সেইটা তো ইন্ডিয়ার পক্ষে যাওয়া উচিতই। কিন্তু ইন্ডিয়ার এই স্পেস প্রোগ্রামটা অন্যান্য দেশের পক্ষেও খুব সুন্দর, খুব কাজে লাগবে। এবং এরপরে যারা কলোনি করতে যাবে তারা অবশ্যই ইন্ডিয়ার পাওয়া যে সমস্ত ডেটাগুলো আছে
সেগুলোকেও কাজে লাগাবে। হ্যাঁ, এই নলেজটা হিউম্যানিটির নলেজ, সমস্ত মানব জাতির নলেজ, এটা ভারতবর্ষের শুধু নলেজ না, কিংবা শুধু আমাদের নলেজ। বলছি আমরা এই সবসময় চাঁদের একটা ফেসই দেখতে পাই, মানে একটা দিক দেখতে পাই, এটা কেন? মানে চাঁদ, এর জন্য চাঁদের সৃষ্টি রহস্যটা ভালো করে জানতে হবে। যে চাঁদ যখন তৈরি হয়েছিল, আমাদের যাকে রসলোভ বলি, একটা রসলোভটা আমাদের ব্ল্যাক হোলে খুব কাজে লাগে। তো এই চাঁদ যখন তৈরি হয়েছিল, সেটা কিন্তু তৈরি হয়েছিল 14-15 হাজার কিলোমিটার দূরে, খুব কাছে। এবং সেইখানে ম্যাটারগুলো জড়ো হয়ে একটা হচ্ছে গ্র্যাভিটেশনালি কাছাকাছি এসে ঠিক করলো একটা চাঁদ তৈরি হবে। এবং সেই চাঁদের যে রোটেশন পিরিয়ড ছিল কিংবা অরবিটাল ভ্যালু স্পিড ছিল এখনকার থেকে পুরো আলাদা ছিল। এবং যত সময় যাচ্ছে চাঁদ কিন্তু আস্তে আস্তে পৃথিবী থেকে বহু দূরে চলে যাচ্ছে। এখন প্রায় 300,000 কিলোমিটার থেকে 450,000 কিলোমিটার দূরে চলে গেছে। এই যাওয়ার সময়তে, এই যেতে যেতে তার সে স্লো ডাউন করেছে, এমনকি সে রোটেশনও, স্পিনও আস্তে আস্তে কমে গেছে। এবার কমে এমনভাবে গেছে যে চাঁদ নিজের অ্যাক্সিসের চারিদিকে এক্স্যাক্টলি যে টাইমে ঘোরে, ঠিক সেই টাইমে আবার পৃথিবীর চারিদিকেও ঘোরে। ফলে চাঁদের একটা দিক সবসময় পৃথিবীর দিকে মুখ করে আছে। অর্থাৎ মানে ভারতবর্ষের ঠিক সামনের যে দিক থেকে আমি চাঁদের সামনেটা দেখতে পাই, চাঁদ আমাদের দিকে সবসময় সেই দিকে মুখ করেই ঘুরছে। তার কারণ ও নিজের চারিদিকে যে স্পিন নিয়ে ঘুরছে, যে 28.5 দিন মতো কি 28.3 যে লুনার ডে যেটাকে বলি আমরা, হ্যাঁ, বিভিন্নভাবে মাপা যেতে পারে সেটাকে। 27.32 ডেজ লুনার ডেতে মাপা যেতে পারে। তাতে চাঁদ নিজের অ্যাক্সিস চারিদিকে যে যতক্ষণ সময় নিচ্ছে, পৃথিবীর চারিদিকেও একই সময় নিচ্ছে। এটার নাম হচ্ছে টাইডাল লকিং। টাইডাল লকিংটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে যে যখন চাঁদকে পৃথিবী টানতে শুরু করেছিল গোড়ার দিকে, তাহলে চাঁদটা একটু লম্বাটে হয়ে গিয়েছিল। চাঁদটা যখন লম্বাটে হয়ে যাচ্ছে এবং চাঁদটা সেই লম্বাটে অবস্থাতে যেমন সরতে সরতে যাচ্ছে, তখন পৃথিবীর যে ফোর্সটা, পৃথিবীর চাঁদের সঙ্গে যে অভিকর্ষ, যে মাধ্যাকর্ষ যে বলটা আছে, সেই বলটা চাঁদের সেন্টারের মধ্যে দিয়ে যাচ্ছে বটে, কিন্তু চাঁদ যে জায়গাটা ফুলে আছে তার মধ্যে দিয়ে যাচ্ছে না। চাঁদটা ফুলে আছে এইভাবে অবলেট, এরকম স্ফেরয়েডের মতো, কিন্তু পৃথিবী যখন মাধ্যাকর্ষ বল করছে একটু সাইড দিয়ে চাঁদের সঙ্গে যাচ্ছে, ফলে একটা টর্ক, চাঁদের উপরে একটা টর্ক তৈরি হচ্ছে। এবং চাঁদের কাজ, এই টর্কের জন্য চাঁদের গায়ে সবসময় একটা করে ওয়েভ ঘুরে বেড়াচ্ছে, একটা মানে লাম্প অফ ম্যাটার যেন ঘুরে বেড়াচ্ছে। এই ঘোড়াটা গোড়ার দিকে ছিল, 400 কোটি বছর আগে ছিল, কিন্তু এই ঘোড়াটাই আস্তে 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 কমতে 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 এখন একটা মিনিমাম এনার্জি কনফিগারেশনে পরিণত হয়েছে, যেখানে ওই লাম্প আর তৈরিই হয় না। যে এবং মার্জিনাল যদি ডিফরমেশন হয়েছে, সেই ডিফরমেশন ঠিক পৃথিবীর সঙ্গে সঙ্গেই ঘুরছে। অর্থাৎ চাঁদের উপর যে একটা এক্সট্রা ওয়েভ যাচ্ছিল, সেই ওয়েভটা তৈরি করতে হয় না। ফলে এটাকে টাইডাল লকিং বলি। আমাদের সোলার সিস্টেমে আরেকটা জায়গা আছে, যেমন প্লুটো এবং স্যারন, তার চাঁদ। প্লুটো এবং স্যারনও সেইভাবে টাইডাল লক করে আছে। এটা হচ্ছে মিনিমাম এনার্জি কনফিগারেশন, সবচেয়ে লোয়েস্ট এনার্জি এই কনফিগারেশনে কেবলমাত্র সম্ভব। আচ্ছা, এই ইসরোর চন্দ্রযান-2 মিশনটা, এটা নিয়ে কিছু যদি বলেন। ইসরো চন্দ্রযান-2 মিশন কিন্তু বহুদিন আগেই প্ল্যান করেছিল, এবং প্রথম থেকেই আমাদের মাথায় ছিল যে আমরা সেখানে ল্যান্ডিং করব, ওপরে রোভিং করব, যারা মুভমেন্ট যাতে হয়। কিন্তু নানা কারণে চন্দ্রযান-2টা পিছিয়ে যায়। তার কারণ হচ্ছে, প্রথমে আমাদের রাশিয়ার সঙ্গে একটা প্যাক্ট ছিল যে রাশিয়া ল্যান্ডারটা তৈরি করবে। পরে রাশিয়ার সঙ্গে সেই প্যাক্টটা আমরা ড্রপ করতে বাধ্য হই 2013 সালে। আচ্ছা, তারপরে ভারতবর্ষ নিজেকে ডেভেলপ করতে হলো ল্যান্ডারটা। সেই ল্যান্ডার পর্যন্ত গত বছরও সেই ল্যান্ডার আবার চেঞ্জ করতে হয়েছে মডেল। ফলে ইসরো কিন্তু গত কয়েক বছর ধরেই চেষ্টা করছে যে এটাকে নামানো যাক। তবে এখন যেটা যাচ্ছে সেটা যথেষ্ট পরিণত এবং ম্যাচিওর, এবং এর ওজনও প্রচুর, এর প্রায় 3.8 টনস। আচ্ছা, এবার এই মিশনে ইসরো কী করতে চলেছে? প্রথম কথা, সবচেয়ে মানে প্রথম ভারতবর্ষ যেটা করছে, চন্দ্রযান-1-এ এটা ছিল পিওর অরবাইটার। চন্দ্রযান-1-এর যে যন্ত্রটা গিয়েছিল সেটা চাঁদের চারিদিকে 100 কিলোমিটার বাই 100 কিলোমিটার একটা অরবিট করেছে। সেখান থেকে নানা রকম ডেটা নেওয়ার চেষ্টা করেছিল, কিছু ডেটা ভালো এসছে, কিছু আসেনি। আচ্ছা, তারপরে আবার সেই অরবিটটাকে ওপরে তোলা হলো যাতে চাঁদের টেম্পারেচারটা একটু কম ফিল করা হয়। সেখান থেকেও কিছু এসেছে, কিছু আসেনি। আগে থেকে এটা একটা এক্সপিরিয়েন্সের প্রথমবার ইসরোর কিছু
ক্যালকুলেশনে আমাদেরও মানে যারা অ্যাস্ট্রোফিজিক্স করে তাদেরও কিছু ক্যালকুলেশনের প্রবলেম ছিল। এই করে চন্দ্রযান-1টা ইন্ডিয়ার তরফ থেকে যত না সাকসেসফুল হয়েছিল, চন্দ্রযান-1-এর সঙ্গে অন্যান্য দেশে যে সমস্ত যন্ত্রপাতি গিয়েছিল তারা কিন্তু হাইলি সাকসেসফুল। এবং তার মধ্যে মুন মিনারোলজি ম্যাপার যেটা নাসা পাঠিয়েছিল, সেটাতে সারা চাঁদে প্রায় 95%ই প্রায় ম্যাপিং করা গিয়েছিল যে চাঁদের সার্ফেসে কী কী রকম মিনারেল আছে। আচ্ছা, এইবার চন্দ্রযান-2 এর উদ্দেশ্য কী? চন্দ্রযান-2 একটা প্রথম কথা পাঠাতে চলেছে একটা ল্যান্ডার, এবং ল্যান্ডার একটা অরবাইটার থেকে ল্যান্ডার থেকে রোভার। এই তিনটে স্টেজ আছে যারা অ্যাকচুয়ালি সায়েন্স সার্ভিস দেবে। আচ্ছা, এর মধ্যে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা আগেরবার শুধু ছিল অরবাইটার এবং পাঠানো হয়েছিল একটা পিএসএলভি রকেট দিয়ে। পিএসএলভি রকেট সামান্য হয়তো কয়েকশো কিলোগ্রামের জিনিসকে নিয়ে যেতে পেরেছিল। অরবিটার নিয়ে যেতে প্রায় 1.5 টন আইটেম, কিন্তু তার মধ্যে রকেট ফিউয়েল থেকে শুরু করে সমস্ত কিছু ইনক্লুড করার পরে হয়তো 1500 কিলোগ্রামের জিনিস ম্যাক্সিমাম। কিন্তু এইবার যেহেতু ল্যান্ডার যাচ্ছে এবং অরবাইটার যাচ্ছে, অরবাইটার নিজেই হচ্ছে 2.4 টন, ল্যান্ডার নিজেই হচ্ছে 1.4 টন, এবং তার মধ্যে রোভার আছে 27 কিলোগ্রাম। তাহলে তেমন কিছু ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু এই ভারটার জন্য ভারতবর্ষকে জিএসএলভি রকেট পাঠাতে হচ্ছে। এটা যেমন জিএসএলভি রকেটের মডেল, কিন্তু এটা পুরনো জিএসএলভি, এই ভারতের এর থেকে অনেক বেশি ইমপ্রুভড Mark 3 জিএসএলভি পাঠাচ্ছে। এই জিএসএলভি রকেট প্রায় 4 টন জিনিসকে নিয়ে যেতে পারে, এবং এই জিএসএলভি রকেট বানাতেও ভারতের সময় লেগেছে বেশি, যে কারণে ভারতের এতে টাইমও লেগেছে বেশি। যে প্রথমে এটা আসতো রাশিয়া, ক্রায়োজেনিক ইঞ্জিন আসতো রাশিয়া থেকে, তারপরে সেই ক্রায়োজেনিক ইঞ্জিনের আমাদের স্যাংশন করা হলো যাতে রাশিয়া বিক্রি করতে না পারে, সেটা পোখরানের অ্যাটমিক বোমা বিস্ফোরণের পরে। তারপরে ভারতবর্ষ নিজে ডেভেলপ করতে শুরু করলো, এমনকি চন্দ্রযান-2ও প্রথমে পাঠানোর কথা ছিল Mark 2 জিএসএলভি রকেটে। যখন দেখা গেল ল্যান্ডারের ওজন বাড়াতে হচ্ছে, তখন Mark 3 ডেভেলপ করতে হলো যাতে আরও বেশি ওজনের জিনিস নিয়ে যেতে হয়। তো এই সমস্তভাবে যাচ্ছে, এবং এর মধ্যে প্রচুর যন্ত্রপাতি আছে। ইসরো অলরেডি 13খানা যন্ত্রপাতি যোগ করেছে এই এর সঙ্গে। 8খানা আছে অরবিটারের সঙ্গে, হ্যাঁ, 4খানা আছে ল্যান্ডারের সঙ্গে, এবং 3খানা আছে রোভারের সঙ্গে। ফলে এরকম 13খানা যন্ত্র যাচ্ছে, এবং ফলে অনেক কিছুই আবিষ্কার করা। এই চন্দ্রযান-2 মিশনে ভারতের মানে ইসরোর বলতে গেলে মেইন অ্যাচিভমেন্টসগুলো কি হতে পারে, মানে কি হবে, নতুন কি করতে যাচ্ছে? এখানে অনেকগুলো নতুন আছে। মানে প্রথম কথা, এই প্রথম ভারতবর্ষ সফট ল্যান্ডিং করছে চাঁদের গায়ে, একদম ধীরে 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 ল্যান্ড করছে। তার জন্য অনেক কিছু ম্যানুভার, মানে এই যে 15 মিনিট ধরে অরবাইটার থেকে আস্তে আস্তে ওটা সেপারেটেড হয়ে চাঁদের গায়ে যে নামবে, হ্যাঁ, লাস্ট মানে 30 কিলোমিটার, খুব লাস্টের অরবিট হচ্ছে 30 কিলোমিটার কাছে চলে আসবে। সেইখান থেকে যে ধীরে ধীরে এসে ল্যান্ড করবে, কয়েক মিটার পার সেকেন্ডে নেমে আসতে হবে। তার কাজে প্রথমে হবে প্রচণ্ড স্ট্রং ব্রেকিং, ভেলোসিটিটাকে প্রচণ্ড, একটা ফ্রি ফলিং জিনিস পড়ছে তাকে প্রথমে ব্রেক কষে দিতে হবে প্রচণ্ড জোরে। তারপরে হবে ফাইন ব্রেকিং। এই ফাইন ব্রেকিংয়ের সময় সব সময়তেই নিতে হয়, আমাদের ফিডব্যাক নিতে হয় চাঁদ থেকে ওটা এখন কতটা দূরে, সেইটা দিয়ে ট্রিগার করা হবে কতখানি থ্রাস্টারটাকে কখন অফ করা হবে, কিংবা থ্রাস্টারটা ধীরে 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 কী করে বন্ধ করে দেওয়া হবে। ফলে এটা একটা বিশাল চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা ভারতবর্ষ যদি ঠিকমতো করতে পারে, বিশাল কনফিডেন্স একটা পাওয়া যাবে যে হ্যাঁ, আমরা তাহলে শুধুমাত্র চাঁদে কেন, এরপরে মঙ্গল হোক, জুপিটার হোক, সব জায়গাতে আমরা সফট ল্যান্ডিং করতে পারবো। এই সফট ল্যান্ডিং একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে। দ্বিতীয়ত ভারতবর্ষ যে নামছে সাউথ পোলে গিয়ে নামবে, এ পর্যন্ত সাউথ পোলে 70 ডিগ্রি সাউথে অন্য কোনো দেশ পাঠায়নি, এবং সেই সাউথে গায়ে এমন সুন্দর, প্রথম কথা সেখানে যে ক্রেটারে ভর্তি, আনএক্সপ্লোর্ড, কিছু কিছু জায়গা আছে প্রচণ্ড ফ্ল্যাট, এত সুন্দর ফ্ল্যাট যে 10-15 ডিগ্রির বেশি তার স্লোপটা নেই। ফলে যখন ল্যান্ডটা করবে অযথা কোনো বাঁকা জায়গাতে গিয়ে নামবে না, যাতে টপল করে উল্টে যেতে পারে। ফলে ভারতের যদিও 3খানা ব্যাকআপ জায়গা আছে, যদি প্রথম জায়গাটা দেখে যে না সেখানে নামা যাচ্ছে না, আরেকটা জায়গাতে নামবে, কিন্তু আশেপাশে মোট 3টে ব্যাকআপ ল্যান্ডিং স্পেস রাখা আছে। ফলে এই যে জিনিসগুলো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যানুভার। ভারতবর্ষ কবে পাঠাচ্ছে? 15 জুলাই। কবে ল্যান্ড করছে? 6 সেপ্টেম্বর।
এই যে রাফলি 2 মাসের মতো আমাদের এই অবজেক্টটাকে নিয়ে নানা টাইপের ম্যানুভার করতে হচ্ছে জিনিসটাকে। হ্যাঁ, আস্তে 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 তার অরবিটটাকে বাড়িয়ে 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 চাঁদের অরবিটে ট্রান্সফার করা হচ্ছে। সেইখানে গিয়ে আস্তে আস্তে চাঁদের চারিদিকে সার্কুলার অরবিট নিয়ে যাওয়া হচ্ছে। সেই সার্কুলার অরবিটটাকে আবার ব্রেক করে একটা ইলিপ্টিক্যাল অরবিটে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে করে নামতে সুবিধা হয়। এই প্রত্যেকটা স্টেজই কিন্তু চ্যালেঞ্জিং। এবং কিন্তু এ পর্যন্ত চন্দ্রযান মিশন এবং মঙ্গলযান মিশনে ভারত যে ম্যাচুরিটি দেখিয়েছে এই ম্যানুভারের, সেটা কিন্তু অন্য দেশ মানে ভীষণ সারপ্রাইজড। যে এর আগে যেমন চন্দ্রযান 1 ভারত কি করেছিল, পিএসএলভি রকেট, একটা বাচ্চা ছেলেকে দিয়ে যদি তার মাকে আমরা বলি যে তুমি তার মাকে তুমি দোলনায় দোলাও জোরে জোরে, সে বেচারি সামান্য একটু দোলাবে। সে যখন তার মা কিংবা বাবা ফিরে এসে আবার যাচ্ছে, সে যদি আরেকটু পুশ করে তাহলে তার অ্যাম্পলিটিউডটা আস্তে আস্তে বাড়বে। এই করে করে রেজোনেন্স ধীরে 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 ঠিক টাইমে ঠিক মতো করে থ্রাস্টার অন করে আস্তে আস্তে অরবিটের এটা বাড়ানো হচ্ছে। অ্যাপোজি যেটাকে বলি আমরা, অ্যাপোজিটাকে বাড়াতে বাড়াতে এক সময়তে বললাম ঠিক আছে তুমি চাঁদের অরবিটে ট্রান্সফার হও কিংবা মঙ্গলের অরবিটে ট্রান্সফার হও। দুটো জায়গাতেই আমরা কিন্তু বসে বসে ওই অরবিটটাকে আস্তে 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 বাড়িয়েছি। অন্য দেশ যেমন একবারে গিয়ে হাজির হয়, এখানে আমাদের কারেকশানেরও প্রচুর স্কোপ আছে, প্রচুর চিন্তাভাবনার স্কোপ আছে। যাচ্ছি যেখানে একটা বহু ইম্পর্টেন্ট কাজের জন্য, তাড়াহুড়ো করার খুব একটা প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না। সেই কারণে ইসরো যেটা করছে খুব সিরিয়াস কাজই করছে, এবং আমার মনে হয় যে এটা একটা সাকসেসফুল। এই যে আমরা ইনস্ট্রুমেন্টসগুলো পাঠাচ্ছি, তো এই ইনস্ট্রুমেন্টসগুলোর এক্স্যাক্টলি কাজগুলো কি হবে? আমি আগেও বলেছি যে ভারতবর্ষ প্রায় 13খানা মতো যন্ত্রপাতি পাঠাতে চলেছে। তার মধ্যে আমি কতগুলো যন্ত্রের কথা বলছি। অরবাইটার যেটা আর কি 100 কিলোমিটার উঁচুতে চাঁদকে প্রদক্ষিণ করে যাবে, সে কিন্তু চাঁদের মাটি ফাটি ডাইরেক্টলি টাচ করতে পারছে না। তার কাজ সেখানে যেসব যন্ত্রগুলো রাখা হয়েছে তার মেন উদ্দেশ্য হচ্ছে, যেমন একটা প্রথম যন্ত্র কথা বলি, লার্জ এরিয়া সফট এক্সরে স্পেকট্রোমিটার। অর্থাৎ কিনা সূর্য থেকে যে সমস্তগুলো এক্সরে, ওখানে চাঁদে বাতাস নেই, ফলে ন্যাচারালি এক্সরে সোজা এসে চাঁদের গায়ে ধাক্কা মারে, কসমিক রে সোজা এসে চাঁদের গায়ে ধাক্কা মারছে। তারা যখন চাঁদের যে মেটেরিয়ালগুলো আছে তাকে তারা এক্সাইটেড করতে পারে, তারা যখন এক্সাইটেড হচ্ছে তারা এক্সরে এমিট করবে। ফলে ন্যাচারালি সেই এক্সাইটেড লাইনগুলো থেকে আমরা বুঝতে পারবো যে চাঁদের মেটেরিয়াল কী কী দিয়ে জিনিস দিয়ে চাঁদ তৈরি। ফলে এই যে পুরোটা অরবিট করার সময়তে স্টাডি করতে করতে যাচ্ছে, মানে একটা এন্টায়ার চাঁদই আমরা আশা করব যে একটা ভালোভাবে একটা ম্যাপিং হবে। আরেকটা যন্ত্র যেটা যাচ্ছে সিনথেটিক অ্যাপারচার রাডার, সেই SAR, এই যন্ত্রটা মনে থাকতে পারে যে এর আগের বার চন্দ্রযান 1-এও পাঠানো হয়েছিল এবং ওরা কিন্তু জল পেয়েছিল, জলের লাইন। এইখানে অরবাইটারও যেটা চেষ্টা করছে যে লুনার সারফেসে যেন জল ভালো করে লক্ষ্য করা, এবং এর আগে আমেরিকা পেয়েছিল ম্যাক্সিমাম আমেরিকান যন্ত্রগুলো দিয়ে। কাজে এবার চাইবো যে ভারতবর্ষের যন্ত্রগুলো দিয়ে যেন আরও ভালোভাবে পাওয়া যায়। পার্টিকুলারলি যে ক্রেটারগুলোর মধ্যে জল আমরা পেয়েছি কয়েকশো মিলিয়ন টন, সেই জলগুলোকে SAR যে যন্ত্র আছে সেই যন্ত্র দিয়ে কিন্তু সিনথেটিক অ্যাপারচার রাডার দিয়ে কিন্তু ভারতবর্ষ আবার ডিটেক্ট করতে চাইছে যে কতখানি আছে। আরেকটা যন্ত্র যেমন আছে ইমেজিং এক্সরে স্পেকট্রোমিটার, সেই স্পেকট্রোমিটারটা আমার মনে হয় যে একটা ওয়াইড রেঞ্জ অফ ওয়েভলেংথে কাজ করে এবং মিনারেল ম্যাপিংয়ের জন্য খুব কাজে লাগে। কাজে ঠিক আছে, আমেরিকার মুন MMM যন্ত্র ছিল, এবার ভারতবর্ষের নিজস্ব স্পেকট্রোমিটারটা যাচ্ছে। একটা যাচ্ছে নিউট্রাল মাস স্পেকট্রোমিটার। নিউট্রাল মাস স্পেকট্রোমিটারটা কেন, সূর্য থেকে যে সমস্ত চার্জ পার্টিকেলগুলো আসছে কিংবা মহাবিশ্ব থেকে যে সমস্ত কসমিক রেগুলো আসছে তারা সোজা চাঁদে গিয়ে ধাক্কা মারছে। পৃথিবীতে এই ধরনের জিনিস সম্ভব না। পৃথিবীতে অ্যাটমসফিয়ারে সেগুলো জ্বলে যায়, অ্যাটমসফিয়ারে রিয়াক্ট করে সেকেন্ডারি কসমিক রে তৈরি করে। চাঁদে সেটা হবে না, চাঁদে ডাইরেক্টলি গিয়ে ধাক্কা মারবে। এই যে পার্টিকেল যে স্পেকট্রামটা, যে ম্যাটার পার্টিকেলগুলো আসছে তার কতগুলোর মাস কীরকম, কতগুলো আয়রন নিউক্লিয়াস আসছে, কতগুলো ম্যাগনেসিয়াম নিউক্লিয়াস আসছে, কতগুলো নিউট্রন আসছে, এই যে স্পেকট্রোমিটার মাস স্পেকট্রোমিটার না থাকলে আমরা বলতে পারবো না। সেটা পৃথিবীর কেসে খুব অসুবিধা, কারণ পৃথিবীর অ্যাটমসফিয়ার আছে, সেখানে ইন্টারাকশান চলছে, চাঁদের ইন্টারাকশানটা নেই। আরেকটা যে টিয়ার ম্যাপিং ক্যামেরা যেটা সবাই পাঠায়, যে 3 ডাইমেনশনাল একটা চাঁদে যেখানে যাচ্ছেই একটা 3 ডাইমেনশনাল ম্যাপিং করা, পার্টিকুলারলি যেখানে ল্যান্ড করছে সেই সব জায়গায় যদি সুন্দর করে ম্যাপিং করতে পারে, পরে হয়তো আর্টেমিস মিশন নাসা যখন যাবে কিংবা ভারতবর্ষই যখন ম্যান মিশন পাঠাবে ভবিষ্যতে, সেই জায়গাগুলোতে তাহলে বোঝা যাবে কোন জায়গাটা সেফ। এমন হতে পারে আমরা ক্রেটারের মধ্যে গিয়ে নামতে চাইতে পারি,
ক্রেটারটা হয়তো অনেক বেশি ফ্ল্যাট। এবার ল্যান্ডার যেটা ল্যান্ডারটা ল্যান্ড করছে তার কিন্তু কাজকর্ম পুরো আলাদা, কারণ সে অলরেডি চাঁদের গায়ে দাঁড়িয়ে পড়েছে। চাঁদের গায়ে যেহেতু দাঁড়িয়ে পড়েছে, চাঁদের ভূমিকম্প মাপাটা খুব জরুরি। কাজে ন্যাচারাল ল্যান্ডারের মেজর একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে সাইজমোমিটার, যেটা অরবাইটার করতে পারতো না। অরবাইটারের পক্ষে সাইসমোগ্রাফি স্টাডি করা সম্ভব না। একটা হচ্ছে থার্মাল প্রোব আছে, চাঁদে যেগুলো টাচ করে ফেলেছে, চাঁদের টেম্পারেচার সময়ের সঙ্গে কী করে পাল্টায়। আমরা জানি যে -250 থেকে প্রায় 130 ডিগ্রির মতো টেম্পারেচার চাঁদে ফ্লাকচুয়েট করে। এই ফ্লাকচুয়েশনটা সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে এই টেম্পারেচারটা ইমিডিয়েটলি বেড়ে যায় না কিছুক্ষণ পরে গিয়ে বাড়ে। এই স্টাডিগুলো করার জন্য অবশ্যই এটা খুব ভালো যন্ত্র, এটা আমার মনে হয় খুব কাজে লাগবে। ল্যাংমুর প্রোব আছে, যেখানে ডেন্সিটি এবং ভেরিয়েস লুনার সারফেস, যে প্লাজমাটা আছে লুনার সারফেসে, একটু আগে বলেছি আমরা পাউডারের মতো ডাস্ট আছে, রেগোলিথ বলি আমরা, তার সঙ্গে এই চার্জ পার্টিকেলগুলো জুড়ে গিয়ে সেটা প্লাজমাতে পরিণত হয়, ডাস্টি প্লাজমা। সেই ডাস্টি প্লাজমা ম্যাগনেটিক ফিল্ড খুবই কম চাঁদের গায়ে, কিন্তু সূর্য থেকে যে ম্যাগনেটিক ফিল্ড আসছে সেটা এক্সটেন্ডেড হয়ে চাঁদের গায়ে অবধি চলে আসে। ফলে সেই ম্যাগনেটিক ফিল্ডে ডাস্টি প্লাজমা কীভাবে বিহেভ করে এইখানে যে আছে, সেই জন্য ল্যাংমুর প্রোব একটা স্টাডি করা হচ্ছে, যেখানে রেগোলিথের ডেন্সিটি এবং তার প্লাজমার প্রপার্টিগুলো স্টাডি করা যায়। একটা যন্ত্র যেটা পাঠিয়েছে, নাসা পাঠিয়েছে, এবং ইসরো তার জন্য কোনো পয়সা নেয়নি, এটা খুব সামান্য 25 গ্রামের একটা যন্ত্র। সেটা একটা রেট্রো রিফ্লেক্টার, কতগুলো অ্যারে অফ রিফ্লেক্টার, খুব হালকা, সেখানে চাঁদেও গিয়ে মানে আমাদের ল্যান্ডার গিয়ে রেখে আসবে। তার কারণটা হবে যে সেইটা থেকে রিফ্লেক্ট করিয়ে পৃথিবী থেকে যদি আলো আমরা রিফ্লেক্ট করাই, তাহলে চাঁদের ওই জায়গাটায় ডিস্টেন্স, এক্স্যাক্টলি ডিস্টেন্স আপ টু ফিউ মিলিমিটার রেঞ্জে আমরা ডিস্টেন্সটা মাপতে পারবো। ফলে যদি যদি ওখানে ভূমিকম্প হতে থাকে, তাহলে এমনকি সেটা পর্যন্ত পৃথিবী থেকেই মাপা যাবে। ফলে নাসার এই যন্ত্রটা এবার যাচ্ছে এটার সঙ্গে। আর রোভারে তো ন্যাচারালি, রোভারে একটা যে যন্ত্রটা যাচ্ছে সবাই পাঠায়, মঙ্গলেও পাঠানো হয়েছিল, সেটা হচ্ছে যে আলফা পার্টিকেল আলফা পার্টিকেল ইনজেক্ট করে সেখান থেকে তাদের এক্সাইট করে, মিনারেলগুলোকে এক্সাইট করে সেখান থেকে লাইনগুলোকে এমিট করা। হ্যাঁ, এই সমস্তগুলো এটা ডেফিনেটলি রোভারে করতে পারবে। তবে রোভার 14 দিনের মতো মাত্র আয়ু, এবং ম্যাক্সিমাম 1/2 কিলোমিটার পর্যন্ত মাত্র হেঁটে চলে বেড়াবে। ফলে রোভার সাকসেসফুল হলে ভালো। আর এটাও সত্যি কথা যে চাঁদের যে 14 দিন যে দিন অংশটা, তার মধ্যে যদি প্রথম দিনে গিয়ে হাজির হয়, যেভাবে টাইমটা ঠিক করা হয়েছে, প্রথম দিনে গিয়ে হাজির হতে হবে চাঁদে, প্রথম চান্দ্র দিনে, তবে তুমি 14খানা দিন পাবে। তা না হলে তুমি যদি 13তম দিনে গিয়ে উপস্থিত হও, তাহলে মাত্র 1.5 দিন পরে কিন্তু ব্যাটারি শেষ হয়ে যাবে, কারণ পরের 14 দিন কিন্তু পুরোপুরি অন্ধকার। কাজেই মানে প্ল্যানিং, প্রোগ্রামিং এবং উইন্ডো খুব লিমিটেড। ওই টাইমের মধ্যেই ল্যান্ড করতে হবে, যাতে পরপর 14 দিন ধরে আমরা সূর্যের আলো পেতে পারি, যাতে সোলার সেল কাজ করতে পারে। হ্যাঁ, এবং সমস্ত যন্ত্র, রোভার যেন সবকটা যন্ত্রকে মানে চালু রাখতে পারে। চন্দ্রযান-1-এ অন্যান্য দেশও পার্টিসিপেট করেছিল আমাদের সাথে, তো এবার কারা আছে আমাদের সাথে? এটা ইন্ডিয়া করছে, সেটা অন্যান্য দেশের কাছ থেকে সাপোর্ট নিচ্ছে না একদম তা না। যে ভারতবর্ষের একটা বৈলালুতে যেমন একটা ডিপ স্পেস নেটওয়ার্কের জন্য একটা অ্যান্টেনা বসানো হয়েছিল, যেটা দিয়ে মঙ্গল যানটাকে আমরা ট্র্যাক করছিলাম। এবার নাসাতে যে ডিপ স্পেস নেটওয়ার্কিং যেটা আছে নাসার, পুরোটারই কাজে লাগানো হচ্ছে না ইসরোকে সাপোর্ট করার জন্য, এবং ইসরো তার জন্য তাদের পয়সাও দিচ্ছে যে এই সাপোর্টটাকে কাজে লাগানোর জন্য। কারণ ওরা ভারতবর্ষকে প্রতিটি মুহূর্তে 3 ডাইমেনশনাল ডিস্টেন্স, মানে ওরিয়েন্টেশন এবং ডিস্ট্যান্স সমস্ত কিছু ডিটেলে বলবে, যাতে করে কিনা ইন্ডিয়া যখন একটা থ্রাস্টার ইউজ করে অরবিটটাকে চেঞ্জ করতে চলেছে, সেই অরবিটটা যেন অ্যাকিউরেটলি চেঞ্জ করে। কারণ সামান্য যদি এদিক ওদিক হয়, তাহলে কিন্তু এই অবজেক্টটা চাঁদে গিয়ে ট্রান্সফার, অরবিট চাঁদে নাও ট্রান্সফার হতে পারে, মিস করে যেতে পারে। এটা যখনই দুটো অবজেক্ট আছে, মানে এগুলো বুঝতে হবে, যখনই দুটো গ্রাভিটেটিং অবজেক্ট আছে, মাধ্যাকর্ষণ তাদের মধ্যে টানছে, চাঁদকে আমরা পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে, মানে স্যাটেলাইট থেকে, চন্দ্রযান-2কে পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে সরিয়ে গিয়ে আমরা চাঁদের মাধ্যাকর্ষণের মধ্যে ঠেলতে চলেছি। ওরা যখন যায়, তখন ইকুইপোটেনশিয়াল সারফেস বলে একটা সারফেস আছে, তার মধ্যে একটা ক্রসিং আছে, একটা ক্রসিং, সেই ক্রসিংয়ের মধ্য দিয়েই তাকে পাঠাতে হবে।
কারণ ক্রসিংটা এমন যে এই ক্রসিংটা ক্রস করলেই কিন্তু চন্দ্রযান-2টা চাঁদের গ্র্যাভিটির মধ্যে চলে এলো। এবার যদি ঠিকঠাক এনার্জি না থাকে সেই অরবিটে, তাহলে সে চাঁদের গায়ে আছড়ে পড়তে পারে, কিংবা চাঁদ থেকে জাস্ট পজিটিভ এনার্জি থাকলে বেরিয়ে চলে যেতে পারে, চাঁদে কখনো নামবেও না। ঠিক মঙ্গলযানে যেমন, যে কারণে ইন্ডিয়া খুব কেয়ারফুলি এটা করতে পেরেছিল, মঙ্গলযানে ইন্ডিয়া আর্লিয়েস্ট, মানে এর আগে এশিয়ার মধ্যে আর কোনো দেশ প্রথম চান্সের মধ্যেই ওই ট্রান্সফার অরবিটের মধ্যে দিয়ে মঙ্গলে পাঠাতে পারেনি। ওই এক্সের মধ্যে দিয়ে পাঠানোটা খুব চ্যালেঞ্জিং। সবচেয়ে চ্যালেঞ্জিং যে কাজটা হলো সেটা হচ্ছে লুনার ট্রান্সফার অরবিট। হ্যাঁ, কী করে এত বড় একটা ভারী যন্ত্রকে পৃথিবীর মায়া ত্যাগ করিয়ে সেটা চাঁদের গ্র্যাভিটির মধ্যে ঠেলে দেওয়া যায়। সেই যে লুনার ট্রান্সফার অরবিটে পাঠানোর সময়তে কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে এই ডিপ স্পেস নেটওয়ার্কিং যে যন্ত্রগুলো রয়েছে, যে রাডার যন্ত্রগুলো রয়েছে, বড় বড় রেডিও টেলিস্কোপের মতো রয়েছে অ্যান্টেনা, তারা, এবং ন্যাচারালি নাসার যারা যারা জেট প্রোপালশন ল্যাবরেটরি, পার্টিকুলারলি যারা প্ল্যানেটারি মিশনে সিদ্ধহস্ত, তারা আমি শিওর ইসরোকে সাপোর্ট করছে এবং সাহায্য করছে। এবং এটা একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশন তো হবেই, এমনকি ভবিষ্যতে নাসা যখন করবে ইন্ডিয়াও সেরকম সাপোর্ট করবে। এটা একটা মানবিক, এটা হিউম্যানিটেরিয়ান একটা মিশন হচ্ছে, এটা নট নেসেসারিলি একটা পার্টিকুলার দেশের জন্য। চন্দ্রযান-2 এর চাঁদে ল্যান্ড করতে কতদিন টাইম? চন্দ্রযান-2 তো লঞ্চ করা হচ্ছে জুলাই মাসের 15 তারিখে, এবং সেইটা সেপ্টেম্বর মাসের 6 তারিখে, প্রায় 2 মাস পরে চাঁদে গিয়ে ল্যান্ডারটা ল্যান্ড করবে। এবং তার মেন কারণ হচ্ছে যে ভারতবর্ষ যেভাবে পাঠাতে চলেছে সেটা বেশ কিছু কমপ্লেক্স, মানে অরবিটের উপর ম্যানুভার করার পরেই জিনিসটা গিয়ে আস্তে আস্তে ল্যান্ড করবে। এবং প্রথমে যেটা করা হচ্ছে সেটা জিএসএলভি রকেট দিয়ে প্রায় 40,000 কিলোমিটার দূরে পাঠানো হচ্ছে। হ্যাঁ, 150 কিলোমিটার বাই 40,000 কিলোমিটার একটা ইলিপ্টিক্যাল একটা অরবিট, এবং সেই অরবিটটাকে আস্তে 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 বাড়ানো হচ্ছে যাতে করে কিনা সেটা লুনার ট্রান্সফার অরবিটে আস্তে আস্তে ট্রান্সফার করা যায়, চাঁদের অরবিটে, একটু আগে যেটা বললাম। এবার কেপলারস ল অনুসারে যখনই এই চন্দ্রযান-2 পৃথিবীর কাছ দিয়ে যাবে তখন সবচেয়ে হাইয়েস্ট স্পিড হবে, এরিয়া থিওরেম, কেপলারস ল। সেই সময় একটু থ্রাস্টার দিয়ে তাকে আরেকটু যদি এনার্জি দিয়ে দেওয়া যায়, তাহলে ও পরের বার যখন যাবে তার অ্যাপোজিটে আরও দূরে হবে। তাই দ্বিতীয়বার যখন আসবে আরেকটু যদি থ্রাস্টার অন করে দেওয়া যায়, তাহলে আবার সে আরও দূরে যাবে। চাঁদের ডিস্টেন্স হচ্ছে প্রায় 400,000 কিলোমিটার। কাজে ন্যাচারালি প্রথমে শুরু হচ্ছে 40,000 কিলোমিটার দূরে, কিন্তু ধীরে 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 5-7টা অরবিটের পরে সেটা আস্তে 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 চাঁদের অরবিটের কাছাকাছি গিয়ে পৌঁছচ্ছে। এইটা হচ্ছে মেন টাইম লাগছে। এবার চাঁদের জিটিওতে, যে মানে লুনার যে এলটিওতে অর্থাৎ লুনার ট্রান্সফার অরবিটে যখন যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে অনেক ম্যানুভার করতে হবে। অবজেক্টটাকে উল্টো দিকে ঘোরাতে হবে, ঘুরিয়ে তাকে ধীরে ধীরে রকেটের থ্রাস্টার বন্ধ করে দিতে হবে যাতে করে চাঁদ ওকে টেনে নেয়, এমন জোরে না টানে যে গিয়ে আছড়ে পড়ে, ফলে আবার থ্রাস্টার অন করতে হবে। এই ম্যানুভার চলবে চাঁদের চারিদিকে 100 কিলোমিটার বাই 100 কিলোমিটার সার্কুলার অরবিটে আনার জন্য। এইভাবে সার্কুলার অরবিটে বেশ কয়েকবার ঘুরে যখন দেখলো অরবিটটা স্টেবল করেছে, এবং অরবিটটাকে আবার দরকার পড়লে ঘোরাতে হতে পারে যাতে করে ঠিক যেখানে ল্যান্ড করবে সেই রকম ল্যাটিটিউডের উপর দিয়ে যেতে শুরু করে। আচ্ছা, ইকুয়েটরিয়াল প্লেনের উপর দিয়ে গেলে চলবে না, ওকে সেই 60-70 ডিগ্রি সাউথের ওখান দিয়ে যেন যেতে শুরু করে। তারপরে যেটা করা হবে যে এই 100 কিলোমিটার বাই 100 কিলোমিটার অরবিটকে কিন্তু 15 কিলোমিটার বাই 100 কিলোমিটার, 30 কিলোমিটার বাই 100 কিলোমিটার অরবিটে নিয়ে যেতে হবে। চীন করেছিল সেটা 15 কিলোমিটার বাই 100 কিলোমিটার অরবিট, সেটা হাইলি এক্সেন্ট্রিক একটা অরবিটে নিয়ে গিয়েছিল, যে 15 কিলোমিটার কাছে এসেই আবার চলে যাচ্ছে ও চাঁদের, 15 কিলোমিটার কাছে এসে আবার দূরে চলে যাচ্ছে 100 কিলোমিটার। ভারতবর্ষ যেটা করছে যে 30 কিলোমিটার কাছে আসবে আবার 100 কিলোমিটার দূরে চলে যাবে। এই রকম বেশ কয়েকবার হওয়ার পরে যখন দেখলো অরবিট একদম স্টেবল আছে, তখন ধীরে ধীরে ল্যান্ডারটা অরবিটাতে ডিট্যাচড হবে। ডিট্যাচড হয়ে 15 মিনিট মতো লাগবে, সেটা সবচেয়ে বেশি ডেঞ্জার, মানে মোস্ট রিস্কি টাইম। সেই সময়তে আমি শিওর যে ইসরোর, কেন সারা ভারতবর্ষ টান টান উত্তেজনা থাকবে, যে সেই 15 মিনিট ধরে ল্যান্ডারটা ধীরে 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 চাঁদের গায়ে যখন ল্যান্ড করবে, সেটা হচ্ছে মোস্ট ক্রুশিয়াল টাইম। তারপর থেকে ল্যান্ড করার পরে কিছুক্ষণ মধ্যে ডাস্ট সেটেল করবে, কারণ এখানকার চাঁদে যেহেতু গ্র্যাভিটি খুবই কম, যে কেউ ল্যান্ড করে প্রচুর ধুলো ওড়ে, সেই ধুলোটা না সেটেল করলে কিন্তু কিছু কাজকর্ম করা যাবে না। কাজেই ওই ধুলোটা সেটেল করবে,
তারপরে অটোমেটিক্যালি একটা শ্যুট খুলে যাবে, তার মধ্য দিয়ে রোভারটা আস্তে আস্তে বেরিয়ে তার কাজকর্ম শুরু করবে। আস্তে আস্তে তার যে অন্যান্য সোলার সেল আছে সেই সোলার সেলটা খুলে যাবে, এনার্জি জেনারেট করতে শুরু করবে। তারপরে যে দুটো যন্ত্র নিয়ে যাচ্ছে সেই যন্ত্র দুটো চালু হবে, প্রত্যেকটি যন্ত্র ধীরে 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 অন করা হবে। আমি শিওর যে যখন অরবাইটারে আছে তখনই যন্ত্রগুলো অন করে দেওয়া হবে, অরবাইটারের যন্ত্রগুলো। এবং যখন ল্যান্ডার ল্যান্ড করবে তার সেটেল করে যাওয়ার পরে ল্যান্ডারের যন্ত্রগুলো অন করা হবে। আর রোভার ন্যাচারালি যখন রোভ করতে শুরু করেছে তারই কোনো একটা সময়তে সেগুলো অন করা হবে। রোভারের যে কাজ করার টাইম আছে সেটা 14 দিনের বলা হয়েছে। তো এই রোভার 14 দিন চাঁদ নেমে কাজ করছে, কেন এই 14 দিনই কেন করছে? একটা জিনিস যেটা বুঝতে হবে যে পৃথিবীতে 24 ঘন্টায় একদিন, কারণ পৃথিবী অক্ষের চারিদিকে 24 ঘন্টা ঘোরে। চাঁদ নিজের অক্ষের চারিদিকে 28 দিনে ঘোরে এবং তার মধ্যে 14 দিন ধরে আলো থাকে, 14 দিন আলো থাকে, সূর্যের আলো পায়। আর কোনো একটা জায়গা চাঁদের ধরা যাক যেখানে ল্যান্ড করলো সেই জায়গাটা যদি আমি কনসেন্ট্রেট করি, যে কোনো জায়গায় হতে পারে চাঁদের, যে সেইটা 14 দিন ধরে সূর্যের আলো কন্টিনিউয়াস পাবে, একদম প্রতিপদ থেকে শুরু করে পূর্ণিমা অবধি সে ওই জায়গাটা আলো পাবে। তারপর থেকে হয়তো দেখা যাচ্ছে যে তারপরে যখন অমাবস্যার এই কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেল তখন ওই জায়গাটা হয়তো অন্ধকারে গেল এবং সেই যতদিন না অমাবস্যা হচ্ছে আবার 14 দিন ধরে অন্ধকারে থাকবে। তেমনি আবার কোনো একটা মাঝামাঝি জায়গায় হয়তো সপ্তমী থেকে আলো পেতে শুরু করলো, সে পরের সপ্তমী অবধি আলো থাকবে, আবার পরে কৃষ্ণপক্ষের সপ্তমী থেকে সপ্তমী আলোটা থাকবে না। ফলে যে কোনো জায়গায় 14 দিনে বেশি আলো থাকে না। তেমনি তার উল্টোটা হলো যে চাঁদের আমরা যেমন কোনো একটা তারার দিকে তাকায় কয়েক ঘন্টার বেশি দেখতে পাই না, সে একবার পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়। চাঁদের যদি আমি কোনো তারার দিকে তাকিয়ে থাকি তাহলে আমি কিন্তু 14 দিন ধরে ওই তারাটাকে আকাশে দেখতে পাবো। ফলে মহাকাশ গবেষণা করা চাঁদে অনেক বেশি সোজা, কেননা 14 দিন ধরে যে কোনো তারাকে আমি কন্টিনিউয়াসলি স্টাডি করে যাচ্ছি। সেখানে পৃথিবীর বুকে ওটা করলে খুব মুশকিল আছে। পৃথিবীর বুকে আমি যদি একটা স্যাটেলাইট পাঠাই পৃথিবীর গায়ে, স্যাটেলাইটটা 93 মিনিটে একবার করে ঘুরে আসছে, 45 মিনিট ধরে তারাটাকে দেখছে, 45 মিনিট ধরে পেছনে চলে যাচ্ছে। ফলে অকাল্টেশন হচ্ছে, কিছুক্ষণ পর পর খালি এক্সরে ডাটা পাচ্ছি কিংবা অন্য ডেটা পাচ্ছি। চাঁদের সুবিধা হলো যে যখন আমি কোনো একটা যন্ত্রের যে অবজেক্টের দিকে তাকিয়ে আছি, ইনক্লুডিং সূর্য, কারণ সূর্য একটা চাঁদের গায়ে থাকা একটা অবজেক্ট, চাঁদের গা থেকে দেখা, ফলে সেই সূর্যের দিকে যখন তাকিয়ে আছি তখন 14 দিন ধরে দেখতে পাবো সূর্যের এক্সরে কন্টিনিউয়াস। এবার যতদিন সূর্য আছে ততদিন সোলার সেল কাজ করবে। আর সোলার সেল কাজ না করলে এই যে দুটো যন্ত্র নিয়ে যাচ্ছে, একটা হচ্ছে লেজার ইন্ডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ আর একটা বলেছি আলফা পার্টিকেল ইন্ডিউসড এক্সরে স্পেকট্রোস্কোপ, এই দুটো যন্ত্র কিন্তু কাজ করবে না যদি সোলার সেল না অ্যাক্টিভ থাকে। কাজেই প্রথম 14 দিনই একমাত্র ধরে নেওয়া হচ্ছে যে এরা কাজ করবে যদি ওরা এমন জায়গায় ল্যান্ড করে যে প্রথম দিন থেকে সূর্যের আলো পাচ্ছে। যদি এমন জায়গায় ল্যান্ড করে যে প্রথম দিনে সূর্যের আলো নেই, তাহলে তারা ওয়েট করবে যেদিন প্রথম সূর্যের আলো পাচ্ছে সেই দিনই অন করবে, 14 দিন ধরে সেটা থাকবে, কিন্তু পরে 14 দিন থাকবে না। এবার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, হয়তো আমাদের লাক ভালো থাকলে যদি এদেরকে কোনো কোমা মোডে পাঠিয়ে দেওয়া যেত, যে ঠিক আছে লোয়েস্ট পসিবল একটা কারণ চাঁদ কিন্তু সত্যি কথা বলতে কি পৃথিবী সূর্যের আলো পৃথিবীতে পড়ে সেটা আবার রিফ্লেক্টেড হয়ে চাঁদে যায়, যেটা আমরা এতে দেখতে পাই। সোলার ইক্লিপস যখন হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে, তাও কিন্তু চাঁদটাকে আমরা মেটে একটা কপারের একটা প্লেটের মতো দেখতে পাই। কেমন করে দেখতে পাই? কারণ সূর্যের আলোটা পৃথিবীতে এসে সেই আলোটা ঠিকরে পড়ে চাঁদের এই সারফেসটাকে আলোকিত করছে। সেই আলোটা দিয়ে কি আমি ব্যাটারিটা জ্বালিয়ে রাখতে পারি না? চিন্তা করা যেতে পারে। তাহলে আমি ব্যাটারিকে মিনিমাল একটা কোমা মোডে যদি ফেলে রাখতে পারতাম, যে লোয়েস্ট পসিবল ওয়াটেজ দিচ্ছে কিন্তু তাও কোনো মতে বেঁচে আছে যন্ত্রগুলো, তাহলেই কিন্তু 14 দিন পরে যন্ত্রগুলোকে আবার অন করে দেওয়া যাবে যখন আবার সূর্য উঠবে। কাজে এটা ভাবতে হবে যে এই 14 দিনের পরিস্থিতি তো মেনে নেওয়া যায় না, আর মানুষ এই সমস্ত জিনিস মেনেও নেয়নি কখনো। ফলে ন্যাচারালি আমরা এরপরে উত্তর পাবো যে কী করে রোভারের মতো জিনিস দিনের পর দিন কাজ চালিয়ে যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর চক্রবর্তী আমাদের সাথে এই ডিসকাশন থাকার জন্য। আমরা অনেক কিছু জানতে পারলাম এই চন্দ্রযান 2 মিশন সম্পর্কে। আশা করছি আপনারাও এটাকে এনজয় করেছেন।
ধন্যবাদ। যদি আপনাদের এই আলোচনাটি ভালো লেগে থাকে এবং আপনাদের কিছু অজানা তথ্য আপনারাও দিতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং প্লিজ লাইক দিন এবং সাবস্ক্রাইব বাটনটি